গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী 2020 সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে 33% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েই 2008 সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছিল 40টি রাজনৈতিক দল। ওই লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি জানতে ইসি থেকে গত 13 জুন দলগুলোর কাছে চিঠি দেওয়া হয়। কমিশনের চিঠির জবাবে আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সব কমিটিতে 15% নারী সদস্য রয়েছেন এবং দলটি 2020 সালের মধ্যে সব পর্যায়ের কমিটিতেই 33% নারীর নেতৃত্ব নিশ্চিত করবে। 2016 মার্চে অনুষ্ঠিত কাউন্সিল শেষে বিএনপির 521 জনের কেন্দ্রীয় কমিটিতে নারী আছেন এখন মাত্র 68 জন। লক্ষ্যমাত্রা থেকে 20% পিছিয়ে থাকা দলটির প্রধান খালেদা জিয়া দলের সর্বশেষ কাউন্সিলে বলেছিলেন 2021 সালের মধ্যে এই সংখ্যা 30 ভাগে নিয়ে যাবে তাঁর দল। জাতীয় পার্টি এখন পর্যন্ত মাত্র 8.5% নারী কোটা পূরণ করেছে। নিবন্ধিত ইসলামী ও ধর্মভিত্তিক 11টি দলের মধ্যে এমন দলও আছে যাদের কেন্দ্রীয় বা তৃণমূলের কমিটিতে কোনো নারী সদস্যই নেই। তবে এক্ষেত্রে বামপন্থী দলগুলোর অবস্থাও করুন। সিপিবির 45 জনের কেন্দ্রীয় কমিটিতে নারী মাত্র 6 জন, আর জাসদে 109 সদস্যের কমিটিতে নারী আছেন 13 জন। রাজনীতিতে নারীর অনাগ্রহ নাকি নারীকে রাজনীতিতে আনতে দলগুলোর অনাগ্রহ কাজ করছে নারী প্রতিনিধিত্বের এই নিম্ন হারের পেছনে? অনেক দলই বলছে বর্তমান বাস্তবতায় 2020 সালের মধ্যে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এই নিয়ম মানা কষ্টকর হবে। যোগ্য নেতৃত্বের কথা বলে নারীর জন্য অংশগ্রহণের বাধ্যতামূলক হার নির্ধারণই বা কতটা যুক্তিযুক্ত? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন। স্বাগত আপনাদের তিনজনকে। শিরিন আক্তার এমপি, আপনাকে দিয়ে শুরু করি। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে নারীর অংশগ্রহণ হার বাড়ছে না কেন? কারণ আপনি তো আপনার নিজ চোখে দেখেছেন যে নারীর অংশগ্রহণ আর সব কিছুতে অনেক বেড়েছে গত কয়েক দশকে, রাজনীতিতে সেভাবে বাড়ছে না কেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত কঠিন এবং সহজ সরল প্রশ্ন আমি বলবো যে এটাই বাস্তবতা। এখন পর্যন্ত নারীর অবস্থান সমাজে, এখন পর্যন্ত সারা পৃথিবী জুড়ে নারী এবং পুরুষের সম অধিকার, সমকক্ষতা অনেক কিছুই আমরা আলোচনা করি, কিন্তু বাস্তবে দেখা যায় বাস্তব সেখান থেকে অনেক দূরে। সম অধিকারের কথা বলছি, নিশ্চিত করার কথা বলছি, কিন্তু নারীর উপরে যে সহিংসতা, সেই সহিংসতার কমতি বা আমরা দেখি না। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্র মিলিয়েই সকল ক্ষেত্রেই কিন্তু নারীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি হয়ে থাকে। আর সেক্ষেত্রে রাজনীতি হচ্ছে একটা বিশাল ক্যানভাস, যে ক্যানভাসে নারীকে হাঁটতে হলে তাকে অনেকগুলো বিষয় বিবেচনা আনতে হয়। সেটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তো বটেই, এবং সেখানে তার স্বাধীন মত প্রকাশের অধিকার, তার স্বাধীন চিন্তা করবার অধিকার, এই বিষয়গুলো অত্যন্ত বিবেচনায় রাখা দরকার। এবং এই সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা যদি বলি, এখনো পুরুষ শাসিত সমাজে নারী পশ্চাৎপদ রয়েছে, অধস্তন রয়েছে, এবং নারী তার অধিকার নিশ্চিত করবার প্রশ্নে তার নিজের ইচ্ছা মাফিক সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে ততটুকু স্বাধীন নয়। মোটা দাগে এগুলো হচ্ছে কারণ নারীরা এগিয়ে যাবার ক্ষেত্রে মূল একটা সমস্যা। আপনি বলছেন যে নারী আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নয়, বেশিরভাগ নারী যে সে রাজনীতি করবে কি করবে না এই জায়গাটি আছে। এবং আরো একটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কোন রাজনীতিটি করবে। রাজনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং রাজনীতির জটিল আবর্ত, সাংঘর্ষিক রাজনীতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নারীদেরকে ছুঁয়ে যায়, এবং সেই দিক থেকে বিবেচনা দেখা যায় যে নারীরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। সুতরাং সেই জায়গাটিতে আমার মনে হয় যে আমাদের বিবেচনা আনা দরকার যে একটা রাজনৈতিক অঙ্গনে এবং রাজনৈতিক দলে আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশ বান্ধব, নারীর পরিবেশ বান্ধব একটা অবস্থা তৈরি করা, যেখানে নারী খুব স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবে, স্বচ্ছন্দে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, সঠিক যা তার ইচ্ছে হচ্ছে সেই কথাটি সে বলতে পারবে। এই জায়গাগুলোতে কতগুলো
ব্যত্যয় এবং তৈরি নারী হয়। পুরুষ সহাবস্থানের একটি সম্মানজনক পরিবেশ। সম্মানজনক পরিবেশ, নারী বান্ধব পরিবেশ যদি আমরা বলি এক আমি কথায়। এরপরে আপনার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসবো যে অসুবিধা কোটা নেই। করে হবে কিনা, মানে কোটা করে নানা রকম চেষ্টা তো হয়েছে, রাজনীতিতে কোটা করে আনা যাবে কিনা সেই প্রসঙ্গ আপনার কাছে আমি জানতে চাইবো। কিন্তু ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে যেতে চাই যে আওয়ামী লীগ বোধহয় এখন বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বলছে যে তারা 2020 সালের মধ্যে, তারা তাদের কাউন্সিলের শেষ কাউন্সিলের আগেও তারা বলেছে যে এবারও কমিটিতে তারা নারী বাড়াচ্ছে এবং 2020 সালের মধ্যে তারা 33% নিশ্চিত করবে। আপনাদের নেত্রী বলেছেন যে 2020 সালের মধ্যে আপনারা 30% করবার চেষ্টা করবেন। এখনো প্রায় 20% আপনারা পিছিয়ে আছেন, মানে 13% মতো আছে সর্বস্তরের কমিটিতে। এই মানে কেন বিএনপিতে আগ্রহী মানে নারী পাওয়া, তো বিএনপির রাজনীতিতে আগ্রহী যথেষ্ট নারী পাওয়া যাচ্ছে না, নাকি বিএনপি নিতে পারছে না? ধন্যবাদ আপনাকে। আপনি যে সমস্যাটার কথা বললেন এটা আসলে বিএনপি বা আওয়ামী লীগের জন্য শুধুমাত্র প্রযোজ্য না, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতি এখন যেই পরিস্থিতিতে যে পর্যায়ে আবর্তিত হচ্ছে তাতে করে নারী তো দূরের কথা, পুরুষ ছাত্রই মানে রাজনীতিতে অংশ নিতে চাচ্ছে না। এই যে কয়েকদিন আগে যা ছাত্র মানে যুবকদের উপর যেটা পরিসংখ্যান হলো, সেই পরিসংখ্যানের চিত্রটা কি খুবই ভয়াবহ, খুব হতাশাব্যঞ্জক। আমাদের দেশের টোটাল পপুলেশন ডেমোগ্রাফিতে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে অলমোস্ট 70% পপুলেশন টোটাল আমাদের জনগোষ্ঠীর তারা হচ্ছেন 40 এবং 40-এর নিচের বয়সী যুবক, এবং এরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অংশ তারা রাজনীতি বিমুখ। এই যে 70% মানে আপনার যুব সমাজ, মানে যাদের বয়স 40-এর কোটায় বা 40-এর মধ্যে, 18 থেকে 40 যদি আপনি ধরেন স্তরটাকে ধরেন, এই স্তরটা একটা দেশের জন্য কিন্তু অত্যন্ত গৌরবের ব্যাপার। টোটাল পপুলেশনের 70% যখন নাগরিক যখন 18 থেকে 40 বছরের মধ্যে থাকে, তাদের জিডিপি, তাদের প্রোডাক্টিভিটি, কন্ট্রিবিউশন ন্যাশনাল ইকোনমিতে, সমাজে সমস্ত কিছুতেই আসতে পারে, এমনকি রাজনীতিতেও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের গোটা রাজনৈতিক পরিবেশ এবং আমাদের সামাজিক অবস্থা এমন জায়গাটিতে ওই 70% লোককে করেছে, প্রভাবিত করেছে, তারা রাজনীতি সম্পর্কে মোটেই আগ্রহী নয়। আমি আসছি, আগ্রহী উঠছে না তারা। এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ। আমি একটা ছোট একটা উদাহরণ না টানলে হবে না। যেমন আপনি মনে করুন দ্বিতীয় মহাযুদ্ধের সময় রবিনসন বার্লির কথা আপনার খেয়াল আছে কিনা জানি না, বাট আমাদের ছোটবেলাতে আমাদের জ্বর হলে আমাদের মা বা আমাদের অনেকের কাছে শুনেছি বার্লি করে জাল দিয়ে আমাদের খাওয়াতেন পুষ্টির জন্য। তো দ্বিতীয় মহাযুদ্ধের সময় রবিনসন বার্লি, এটা ব্রিটিশ কোম্পানি, তো এই বার্লি যে কোম্পানি প্রডিউস করতো, ওদের ফ্যাক্টরি আঙ্গিনার মধ্যে আপনার যুদ্ধের মানে প্রোডাক্টগুলো মানে অস্ত্রশস্ত্রগুলো প্যাকিং করার জন্য ওদের ফ্যাক্টরিটা ব্যবহার হচ্ছিল। মানে অস্ত্র উৎপাদন হচ্ছিল না, কিন্তু গোডাউন হিসেবে অন্যান্য কারণে ওটা ব্যবহৃত হচ্ছিল। তখন ওই রবিনসন বার্লির কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আপনার টেলিভিশনে চলছিল, রেডিওতে চলছিল। তখন তাদের মার্কেটিং এর হেড জিজ্ঞেস করলেন, এখন তো আমাদের বার্লির উৎপাদন বন্ধ, তো আমাদের এই বিজ্ঞাপন দিয়ে লাভটা কি? তখন মালিক বললেন যে যুদ্ধ তো মানে বছর ধরে থাকবে না, যুদ্ধ তো একসময় থেমে যাবে, তো আমাদের তো আবার বার্লির ব্যবসা করতে হবে। না, আমি বুঝতে পেরেছি, মানে আপনি বলছেন ছাত্র রাজনীতি নাই, যুবকরা আগ্রহী নয়, কিন্তু আমি যদি বিএনপির কথাই বলি যে বিএনপির ছাত্র দলের ধরুন এবার মানে ইতিহাসের, আমি একটা প্রশ্ন করি যে ইতিহাসের মধ্যে ছাত্র দলের ইতিহাসে সর্ববৃহৎ কমিটি গঠিত হয়েছে বা 650 জনের বোধহয় কমিটি, তারপরেও শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি না, কলেজগুলোতেও তিতুমির কলেজও 750, ঢাকা কলেজও 750। নানা অসন্তুষ্ট ছাত্র আছেন যারা ছাত্র দলে ঢুকতে চান, তারা কমিটিতে জায়গা না পেয়ে নানা জায়গায় নেতৃবৃন্দের কাছে অসন্তোষ প্রকাশ করছেন। তো সেখানে আপনাদের মহিলা দলও আছে, সেখানে আসলে তারপরে কেন নারীরা আসতে পারছেন না? এর কারণ কি একটা সেটা যে দলগুলোই আসলে পুরুষকে পদ দিতে আগ্রহী? না, আসতে পারছে না কথা আমি বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পার্টিতে মানে যে পরিসংখ্যানটা আপনি উল্লেখ করেছেন, ঠিক এক্স্যাক্টলি আমি আপনাকে এটাকে কাউন্টার করার জন্য বা এটাকে প্রতিবাদ করার জন্য কোনো তথ্য আমার এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু আমি এটা বলতে পারি যে সংখ্যাটি উল্লেখ করে তার চেয়ে অনেক বেশি সংখ্যক নারী আমাদের দলে প্রতিনিধিত্ব করছেন। আমাদের পদ পাচ্ছেন না, মানে সংখ্যায় ঢোকার মতো পাচ্ছেন। আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে সাংগঠনিক সম্পাদক। আমাদের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে 8টির মধ্যে 2জনই নারী, মাইন্ড ইট। আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর মধ্যে 2জন নারী এবং খুব ইয়াং 2জন নারী,
এবং তার অবশ্যই যোগ্যতা সম্পন্ন, এটা তো কেন্দ্রীয় কমিটির কথা বলছেন, জি। তারা আসছেন। সুতরাং কেন্দ্রীয় কমিটিতে কিন্তু অনেক নারী তার যোগ্যতার ভিত্তিতে তারা আসছেন, এবং আগে যে সমস্ত সম্পাদক মণ্ডলীতে নারীরা থাকতেন না, এবার সবচেয়ে মানে আনন্দের বিষয় হচ্ছে তারপরেও 521 জনের কেন্দ্রীয় কমিটিতে, আমি আপনাকে, আমার কাছে পরিসংখ্যান আছে, সর্বশেষ কাউন্সিল শেষে 521 জনের কেন্দ্রীয় কমিটিতে নারী আছেন মাত্র 68 জন। আমি আবারও আপনার কাছে এটা জানতে আসবো যে আমরা বিএনপির মহিলা দলকেও খুব সক্রিয় মাঠে দেখেছি, মহিলা দলের কমিটি গঠিত, কিন্তু তারা আসলে তৃণমূল পর্যন্ত পদ দিতে রাজনৈতিক দলগুলোর ভেতরেও এক রকমের অনাগ্রহ কাজ করে কিনা। আমি আসবো আপনার কাছে আবারও এই প্রসঙ্গটি জানতে, কিন্তু তার আগে মুফতি সাখাওয়াত হোসাইন, আপনার কাছে জানতে চাই যে এই চ্যালেঞ্জটি সবচেয়ে বেশি বোধ করছে ইসলামী দলগুলো, সেটা পরিসংখ্যানের ভিত্তিতেই সংবাদ মাধ্যমগুলো লিখছে, বলছে। এই চ্যালেঞ্জের কারণ কি? এই চ্যালেঞ্জ আপনাদের সবচেয়ে বেশি হওয়ার কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা আওয়ামী লীগ এবং বিএনপির যে পরিসংখ্যান দেখলাম, অত্যন্ত পুরনো দল আওয়ামী লীগ 11 থেকে 15% ওনারা মানে এতদিনে দীর্ঘ পথ পরিক্রমায় ওনারা মাত্র 11 থেকে 14-15% সংযোজন করতে পেরেছেন। বিএনপির হিসাবটা আপনি দিলেন একটু আগে। সেই জায়গা থেকে ইসলামী দলগুলো, আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে যতগুলো ইসলামিক দল আছে, কিছু কিছু ইসলামী দল আছে পুরনো, অধিকাংশ ইসলামিক দলগুলো 90, 95 কিংবা অনেক দল 2000 পর থেকে কাজ শুরু করেছে। সেক্ষেত্রে তাদের নারী সদস্য সংযোজন করা বা সংযুক্ত করা কমিটিগুলোতে এটা একটা কঠিন ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলামিক দলগুলো যে আদর্শ, যে চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করে, সেই জায়গা থেকে ওই চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করবে এমন নারী সদস্য এবং সংগঠনের প্রয়োজনে সে কাজে আসবে, সংগঠন করবে, এমন যদি না হয় তাহলে তো আর কোনো দল কি করবে না, কোনো নারী সদস্যকে সংযুক্ত করবে না। তারপরেও আমি আপনাদের আদর্শে আগ্রহী নারী পাওয়া যাচ্ছে না, না ওটা পাওয়া যাচ্ছে না, ওটা না, মানে সময় লাগবে সেটা করতে। ইতিমধ্যে আপনি পত্রপত্রিকা দেখছেন, অনেকটা ইসলামী দলগুলো খোলামেলাই বলেছে আমরা চেষ্টা করতেছি, সময় লাগবে, সে চেষ্টা চলবে, হয়তো দীর্ঘ সময় লাগবে, 2020 না হয়, তারপরেও আরো অনেক সময় লাগতে পারে। এটি একটি বিষয় আছে, কিন্তু আসলে মৌলিক জায়গা, নারীকে কেন কমিটিগুলোতে সংযুক্ত করা দরকার, নারীর অধিকার, নারীর ন্যায্য অধিকার, নারী বান্ধব পরিবেশ, এই জন্যই তো লিমিটেড কোম্পানির মতো বিএনপি আওয়ামী লীগ চাইলেও ওনারা পারবেন। একজন নারীকে যদি কেন্দ্রীয় কমিটিতে আমি নিয়ে আনি কিংবা ঠাঁই দিই, এতে করে কি নারীর ন্যায্য অধিকার কিংবা নারী বান্ধব পরিবেশ ইত্যাদি আমরা দেখতে পাবো। সেজন্য আমি মনে করি এই যে শর্তগুলো দেয়া হয়েছে বেশি দিন আগের না, 2008-এ 1972 থেকে এ পর্যন্ত 11 বার সংশোধনী আনা হয়েছে আরপিওতে। সবচেয়ে বড় সংশোধনীটা, বা আমি তো বলবো উদ্ভট একটা সংশোধনী, সেটি হচ্ছে 2008-এ, যেখানে 9টি ধারা স্থাপন করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করে নির্বাচন করা এবং ওই শর্তগুলো পূরণ না করলে তাদের নিবন্ধন বাতিল করতে গিয়ে যে শর্তগুলো সেখানে রাখা হয়েছে, আমি মনে করি উদ্ভট, গণতান্ত্রিক কিংবা সাংবিধানিক কোনোভাবেই সেটাকে কি করবে না, সাপোর্ট করবে না। আমার মনে হয় ওই বিষয়টিতে যাওয়া দরকার। এরপরে আমরা কি করতে পারি, এই বিষয়টি নিয়ে চিন্তা করতে পারি। আপনি মনে করেন না যে নারীর জন্য এটি, মানে নারীকে রাজনীতিতে, নারীর মানে নেতৃত্ব নিশ্চিত করতে যে কোটা ব্যবস্থা করা হয়েছে সেটা আপনি সমর্থন করছেন? বাংলাদেশে কোথাও বাধা তো নেই। নারী, হ্যাঁ, আমরা যা বলি আমাদের কথাগুলো সেগুলো ক্লিয়ার। আমরা রাজনীতি করি, ধর্মীয় রাজনীতি, ইসলামিক রাজনীতি আমরা করি, সেখানে নারী যদি আমাদের সংগঠন করবার মতো কিংবা আদর্শের জায়গায় সে থাকে, সংগঠনের কাজে লাগে, এটা তো এখানে নিয়োগ দেওয়ার মতো কোনো বিষয় না, চাকরি দেওয়ার মতো কোনো বিষয় না। আমি একটা বিরতির পর ফিরে আমি আপনার কাছেই ফিরবো, ফিরে আমার অন্য অতিথিদের কাছে যাব। আমি আসলে একটু জানতে চাইবো যে ইসলামী দলগুলোতেও প্রচুর পরিমাণ নারী কর্মীরা কাজ করেন, সেটা আমরা সংবাদ মাধ্যমেই জানতে পারি। মানে সমস্যাটা কি নারীকে পদ দেওয়া নিয়ে কিনা, সেই প্রসঙ্গটিতেই আমি আসলে আপনাদের তিনজনের কাছেই জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।
ফিরে এলাম রাজকাহনে। মুফতি সাখাওয়াত হোসাইন, আপনি শুরু করেছিলেন বলা, আপনি এই কথাটি স্পষ্ট করেছেন যে কোটার ভিত্তিতে আসলে নেতৃত্ব বাছাই করা যায় কিনা, এই নিয়মটি আরপিওতে সংযোজন করার যৌক্তিকতা নিয়ে কথা বলছিলেন, তা নিয়ে কথা বলবো পরে। কিন্তু আপনি বলছিলেন যে এই যে 95 থেকে যে ইসলামী দলগুলো গড়ে উঠেছে এরা নবীন এবং এখনো মানে এদের আদর্শের কথাটিও আপনি বলছিলেন। আপনাদের আদর্শ একটা সমস্যা কিনা নারীদেরকে আপনাদের দলে আগ্রহী করতে, রাজনীতিতে আগ্রহী করতে? কারণ আপনি বলছিলেন সংবাদ মাধ্যমে খোলাখুলি কথা হচ্ছে। বিবিসি বাংলার 23 জুলাইয়ের রিপোর্টে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে পুরুষরাই তো নেতৃত্ব দেবেন, নারীরা পুরুষদের সহযোগী, মহিলাঙ্গনে মহিলারা নেতৃত্ব দেবেন। মানে এই যে নারী নেতৃত্ব নিয়ে আপনাদের একটি আদর্শিক সমস্যা, সেটি কি আপনাদেরকে একটা বিপদে ফেলছে কিনা এই নারী প্রতিনিধি খুঁজে পেতে? যে এখানে যে নারী নেতৃত্বের কথা বলা হয়েছে, এই নেতৃত্বটা কোন পর্যায়ের? তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে, তৃণমূল থেকে সর্বোচ্চ। 33%। আপনি এই বাংলাদেশে এখনই তো মানে সরকারি দল বিরোধী দলের সর্বোচ্চ জায়গাটি নারীর দখলে, এটি আছে। কিন্তু এর মানে এই না যে প্রত্যেকটা সংগঠনে, আওয়ামী লীগে যেভাবে আছে, বিএনপিতে যেভাবে আছে, আমার সংগঠনে সেভাবে থাকতে হবে। আমার সংগঠন, আমার আদর্শ, আমার নীতিমালা অনুযায়ী চলবে। যেহেতু আমরা নির্বাচন করি, বাংলাদেশের নারী ভোটার তো অর্ধেক, আমাদের নারী কর্মী থাকতেই হবে, আছেও। নারীরা তাদের অঙ্গনে সেফটি, অর্থাৎ সেফ এন্ড সেফটি পয়েন্টে তারা কাজ করবে, নিরাপত্তার সঙ্গে তারা কাজ করবে, নিরাপদে তারা কাজ করবে। আর আমরা সেটাই চাই, নারীরা সব কাজ করবে, পুরুষের আপনি পাশাপাশি উত্তরটা দিয়ে দিয়েছেন, তবু যেই উত্তরটি এই পর্বে আমি তিনজনের কাছ থেকে নিতে চাই যে হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশের ইসলামী দলগুলোরও কারো কম কারো বেশি সক্রিয় মহিলা কর্মীরা আছেন, যারা বিভিন্ন নির্বাচনের সময় আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি, সাংবাদিকরা খবর দেন যে তারা ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান, কাজ করেন, ভোট চান। কিন্তু মানে নেতৃত্বে আনাটাই তার মানে সমস্যা না? নেতৃত্বে না, নেতৃত্বে তো সে আসছেই, নেতৃত্বে তো সে আসছেই। পদে আসার জন্য সাংগঠনিক যে রোলস আছে, এক দ্বিতীয় বিষয় হলো তাকে তো সময় দিতে হবে। আমাদের এদেশের নারীরা মানে সাংগঠনিকভাবে সময় দিতে প্রস্তুত কিনা, এবং ওরা সংগঠন করা কিংবা সংগঠনের সময় দেয়া, কাজ করার মতো মন মানসিকতা আছে কিনা, এটা নির্ভর করে। আমি তো বললাম না যে সংগঠনে তো নিয়োগ দেওয়ার মতো কোনো বিষয় না যে মাস শেষে স্যালারি দেবো, আপনি নিয়োগ এসে লোকেরা কাজ করবে। সেখানে মনের একটা চাহিদা, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন, নানা কারণ আছে যে নারীদেরকে কি করার জন্য, সংযোজন করার জন্য, সংযুক্তি করার জন্য ওই পরিবেশ লাগবে, সময় লাগবে। ইসলামিক দলগুলো তাদের নারী ভোটারের প্রয়োজন আছে, নারী ভোটারদের মধ্যে কাজ করতে হবে, নারীদেরকে দলে টানতে হবে, নারীদের ভিতরে ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে নারী কর্মী এবং নারীদের মধ্যেও নেতৃত্ব তৈরি করতে হবে। না হলে এই কাজগুলো কি করে তারা করবে? ব্যাপকভাবে কাজ করবার জন্য তাদের ওই ইউনিটি লাগবে, নেতৃত্ব। নারীরা নারীদের ভেতরেই নেতৃত্ব দেবেন, নারীরা নারীদের ভিতরে কাজ করবে, সেটাই সেফটি তাদের জন্য। মানে পরিষ্কার করেছেন আপনি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাদেরও তো বিএনপির, আমি যেটা বলছিলাম যে সক্রিয় মহিলা দল আছে। আমার মনে হয় আমি আপনাকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, যে জিনিসটা বারবার ওই জায়গাটা না পেঁচিয়ে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক, বিশেষ করে নারীদের তরফ থেকে রাজনৈতিক কর্মী হিসেবে অংশগ্রহণ করার, নেতৃত্বে আসার যে আকাঙ্ক্ষা, যে আগ্রহ, যে ইচ্ছা, তার লক্ষ্যের জন্য তো মানুষ যায়, সেই লক্ষ্যে যাওয়ার মতো নারীর সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। এটা আমি ওভারঅল পিকচারটা বলছি। আওয়ামী লীগ, জি জি জি, সেটা তো একটা ওভারঅল পিকচার বলছেন, কিন্তু আমি যে জায়গাটা পেঁচাতে চাই, আপনি যখন শব্দটা ব্যবহারই করলেন, আমি আপনাকে ক্লিয়ার, আমাকে আমার কথা বলতে দেন। আমার কথাটা আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা হচ্ছে যে আমি প্রথমে বলতে চাই, দীর্ঘদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নির্বাচন নাই, আসছে। আপনাদের বৃহত্তম কমিটিগুলো আছে এখন ছাত্র দলে। কথা শেষ করতে দেন, আমি কি আছে সেটা আপনি বলছেন, জি আমার কথা আমাকে বলতে দেন। সেই কারণে সেখান থেকে কোনো ছাত্রদের মধ্য থেকে যেভাবে নেতৃত্ব আসার কথা রাজনৈতিকভাবে, ছাত্ররা তো আসছে, না হলে এত বড় বড় কমিটি হচ্ছে। আরে ভাই ঠিকই তো আছে, কিন্তু আপনার নারী, আপনি এনভায়রনমেন্টের একটা ব্যাপার তো আছে এই দেশে, যেখানে আপনার শ্রীনাপা বলেছেন দেশটা সাংঘর্ষিক রাজনীতি চলছে, একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট নাই একটা নারীর জন্য। তো সেই ক্ষেত্রে একটা নারী
কোন রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, রাজনীতিতে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে, সে কোন রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার জন্য আসবে। নাম্বার 2 হচ্ছে যে তারপরে পুরুষরা আসলে একটি মানে খুবই খারাপ রাজনীতি করছেন। পুরুষরা কোনো খারাপ রাজনীতি করছেন না। আচ্ছা। আমাদের রাজনৈতিক পরিবেশটা, যে পরিবেশটার মধ্যে আমরা যে কোনো ভাবে হোক আমরা টিকে আছি, টিকে থাকার চেষ্টা করছি, মানে সেটা নারীদের টিকে থাকার আমরা যোগ্য টিকে জায়গা থাকার জন্য নয়। যে চেষ্টাটা করছি, যেভাবে প্রতি মুহূর্তে একটা পুরুষ রাজনৈতিক কর্মী যেভাবে বোম হামলা, বুলেট হামলা, পুলিশের নির্যাতন, হামলা, গুমের মুখোমুখি হচ্ছে প্রতি মুহূর্তে, একটা রাজনৈতিক অঙ্গনে একজন নারীর পক্ষে সমানভাবে এই অড সিচুয়েশনটা, এই বৈরী পরিবেশটি মোকাবেলা করা সম্ভব কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পরিবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কি আমার মেয়েকে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমি রাজনীতি করতে পাঠাবো? নিশ্চয়ই পাঠাবো না। আমার স্ত্রীকে কি আমি এই ধরনের একটা এনভায়রনমেন্ট রাজনীতি করতে পাঠাবো? অথবা তারা কি আগ্রহী হবে? আমার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন সময় গত মেয়র নির্বাচনে ভোট দিতে, তার জীবনে প্রথমবার ভোট দিতে যাবে, ভোট দেওয়ার জন্য সে সেন্টারে যাচ্ছিল আমার স্ত্রী সহ। তখন এমন একটা বিএনপি প্রত্যাহার করে নিল তাদের নাম। প্লিজ, আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে তো আই ক্যানট সে। আমি বলতে চাই যে পরিবেশটা তৈরি হলো, যেখানে কেন্দ্রে এমন হামলা হলো, সে হামলার পরিপ্রেক্ষিতে তখন স্বাভাবিকভাবে সেখানে মানুষ ভোট দেওয়ার মতো পরিস্থিতি থাকলো না। শুধু আমার স্ত্রী, আমার সন্তান, এরকম অনেক নারীরাই তারাই সেখান থেকে সরে আসছে। আপনি কেন শুধু রাজনৈতিক দলের নারীদের অংশগ্রহণের কথা বলছেন? আপনি কি জানেন না? আপনার তো জানার কথা যে বাংলাদেশে ভোটার লিস্টের নারীদের সংখ্যা কমে গিয়েছে। সেটার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন, বিকজ এই অসহনশীল রাজনীতিতে, এই রাজনৈতিক প্রেক্ষিত যেটা আছে, সেইটার কারণে এখন নারীরা যেমন নির্বাচনে অংশগ্রহণ করার মতো আগের আগ্রহ কমে ফেলেছে, নেতৃত্বে যাওয়ার জন্য আগ্রহ কমিয়ে ফেলেছে, এবং একইভাবে ভোটদানের প্রতিও তাদের আগের মতো আগ্রহটা নাই। এবং যার কারণে কেন ভোটার সংখ্যা কমেছে তার অবশ্য আলাদা গবেষণা আছে, কিন্তু গবেষণা আমাদের কাছে আছে। জি আসাদুজ্জামান রিপোর্ট, আপনি যার উপর ভিত্তি করে বলছেন তাতে শিরিন আক্তার, আমি আসলে যে প্রশ্নটি বুঝতে পারছি না, আসাদুজ্জামান রিপোর্ট বারবারই বিরক্ত হচ্ছেন এবং বলছেন আমি পেঁচাচ্ছি কেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে বিএনপির কথাই যদি বলি, তাদের মানে ছাত্ররা যে তাদের, আমি নবনীতার পক্ষ না, কথাটা যে উঠে এসেছে আর অনাগ্রহী হচ্ছে, এর কোনো প্রমাণ আসলে বিএনপির ছাত্র দলের কমিটিতে পাওয়া যাচ্ছে না। এটা আরো বেশি আসার কথা, আরো বেশি আসার কথা। জি, আপনাদের রেকর্ড পরিমাণ বড় কমিটি গঠিত হয়েছে, আরো বেশি আসার কথা, সেই পরিমাণ আসছে না। আচ্ছা, যদি আমি রিপন এই কথাটাই যদি বলি আপনাকে, যে ঠিক আছে আজকে এই মুহূর্তে আপনি সাংঘর্ষিক দেখছেন, কিন্তু যখন সাংঘর্ষিক ছিল না তখন কি নারীরা খুব এসেছিল আপনার দলে? তখন কি আপনার দল ভর্তি ছিল নারীদের ইতে? প্রতিনিধিত্ব কি ততটাই ছিল? সেই প্রশ্নে আপনি বলবেন যে না, ছিল না। সুতরাং সেই কথাটি সেটা না। যেখানে আসাদুজ্জামান রিপন পরিষ্কারই বলছেন যে এই পরিবেশে কি তিনি তার মেয়েকে বা স্ত্রীকে রাজনীতি করতে দেবেন কিনা। আপনি নারীর সিদ্ধান্ত গ্রহণের কথা বলছিলেন, আর তারা দুজনই পরিবেশের কথা বলেছেন যে এই পরিবেশে আসলে নারীরা আসতে পারেন কিনা। আমার বক্তব্য হচ্ছে যে এই পরিবেশে নারীরা অনেক কিছু কাজ করছে। সমস্ত আজকের উন্নয়নের ধারায় আমরা যদি দেখি, মানে এমন কোনো জায়গা নেই যেখানে সমাজে নারীরা কাজ করছে না, এবং প্রতিনিয়ত নারীরা যাচ্ছে, বাইরে যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে আসছে, এবং এই প্রতিকূলতা সামলে নিয়েই কিন্তু তারা বেরিয়ে আসছে। এবং তাদেরকে যখন আমি বলতেই মনে করছি, বলাই দরকার, যেটা যে একসময় আমরা দেখেছি হেফাজতে ইসলামের থেকে বলা হলো নারী তেঁতুলের মতো, এবং আমাদের গার্মেন্টসের নারীদেরকে যখন প্রশ্ন করা হলো, তারা বললে এই প্রশ্নের জবাব দেবারই আমাদের সময় নেই, কারণ আমরা যদি না কাজ করি তো খাওয়াবে কে আমাদেরকে? উনি কি খাওয়াবেন? সুতরাং সেই প্রশ্নে নারীরা কিন্তু সকল প্রতিকূলতা সামনে ভেঙে দিয়েই কিন্তু তাদের কাজে যাচ্ছে। সুতরাং আজকের এই পরিস্থিতির কথা শুধু যদি এই মুহূর্তের কথা বলছি, আমি সেই কথাটাই বলছি না, আমি সেটা বলছি না, বলছি যে নারীরা সেই কারণে অন্যান্য জায়গাগুলোতে যে শুধুমাত্র আজকে যে সংঘর্ষের কথা বলছেন, এই শুধু এইটার কারণে নারীরা আসছে না তা না, খতিয়ে দেখার ব্যাপার। যেমন ইসলামিক ঐক্যজোটের পক্ষ থেকে বললেন, সিদ্ধান্তটা সেখানে যে নারী সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবে কি করবে না। নারী কর্মী নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, নারীকে মিছিলের সামনে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, নারীকে আমি বলছি সমাবেশে আনতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। যতজন আসছে ততজনের রিপ্রেজেন্টেশন তো আপনি কমিটিতে দিচ্ছেন না। যতজন নারী আসলো সেখানে তখনই প্রশ্ন উঠে যায় যে যোগ্যতা আছে কিনা নারীর, নারী যোগ্য কিনা।
কিন্তু আমি একজন এই পুরুষ প্রশ্নটিও করতে যোগ্য চাই, কারণ কিনা মুফতি সাখাওয়াত হোসেনের প্রশ্নটি তো আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় যে মানে নারী প্রস্তুত কিনা, নারী যোগ্য কিনা, নারী দলকে সময় দিতে পারবেন কিনা কিছু না জেনে আসলে কোটা বেঁধে কি হবে? কোটা বেঁধে তো স্থানীয় সরকারগুলোতে নারীর পদ রাখা হলো, তাতেও কি রাজনীতিতে আগ্রহ বাড়লো নারী? কারণ হ্যাঁ, পার্লামেন্টে না, কোটা নেই। একটা দৃশ্যমানতা আছে সবকিছুতে, একটা দৃশ্যমানতা। যেমন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যখন আগে চিন্তা করা যেত না যে কোন মেয়েরা সেটা করবে, একটা নমিনেশন দেয়া হতো একজনকে, একজন নারী বা থাকতো সেটা আত্মীয় স্বজন যেই হোক না কেন। কিন্তু এখন সরাসরি নির্বাচনের ফলে সেখানে কিন্তু অনেক নারীরা এগিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে একদম সাধারণ গৃহবধূরা হঠাৎ ঠিক করছেন যে হ্যাঁ, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং সেই রকম করে ভিত্তিতে বিভিন্ন জায়গাতেই নারীরা কিন্তু এগিয়ে আসছেন এই সমস্ত কারণগুলো। সুতরাং সেই দিক থেকে কোটা একটা অত্যন্ত পজিটিভ সাইন, যতক্ষণ পর্যন্ত একদিকে আমার এই সিদ্ধান্তহীনতা, নারীকে আমি সিদ্ধান্তে আসতে দেব কি দেব না, আমার পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা, আমার নারীকে ঘরের মধ্যে রাখতে হবে, পরিবেশের কথা বলে আটকে দিতে হবে, এই সমস্ত জায়গাতে আমি মনে করি কোটা নারীদের জন্য একটা পজিটিভ জায়গা হিসেবে তুলে আনতে যোগ্য পারে। নেতৃত্ব হয় কিনা এই প্রশ্নটি তো তুলতেই হবে। একটা বিরতির পর আসি আমি মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছেই, কারণ আপনি এই প্রসঙ্গটি তুলেছিলেন এবং আমিও এটি নিয়ে আলাপ করতে চাই যে কোটায় যোগ্য নেতৃত্ব হয় কিনা। দর্শক থাকুন রাজকাহরে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শিরিন আক্তার এমপি, কিন্তু কোটা ব্যবস্থা দিয়ে আপনি বলছিলেন যে অংশগ্রহণ বাড়ানোর উদাহরণ আপনি দেখেছেন এবং সেটা হয়, কিন্তু কোটা ব্যবস্থা দিয়ে তো যোগ্য নেতৃত্বের সমস্যা হয়। অবশ্যই সেই জায়গাটাতে আমি কোনো দ্বিমত করি না, যে কারণে আমরা বলি যে সব জায়গায় সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এবং এই যে কোটা দিয়ে যে ব্যবস্থাটা তৈরি করা হচ্ছে সেটা আসলে একটা পথ তৈরি করে দিচ্ছে, নারীদেরকে একটা জায়গা আসবার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। কারণ আপনি যখনই রাজনীতিতে খুব শুনতে পান যে লেভেল প্লেইং ফিল্ড বলে একটা শব্দ খুব চালু আছে, সুতরাং সেখানে নারীর সামাজিক অবস্থান থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান থেকে একটা নারী যখন পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় আসে, সেটা কেন্দ্রীয় কমিটিতে হোক বা নির্বাচনেই হোক, তখন তাকে কিন্তু অতটা পথ হেঁটেই তাকে আসতে হবে। আমি বলেছিলাম যে মুফতি সাখাওয়াত হোসেন আপনার কাছে যাব, কারণ আপনি প্রথমেই বলেছিলেন যে এতে যোগ্য নেতৃত্ব খুঁজে পেতে মানে যোগ্যতার বিচারেই তো কমিটিতে আসা উচিত, এবং আপনি আবার তার পাশাপাশি এটাও বলেছেন যে 50% ভোটার তো নারী, জনসংখ্যার 50% নারী, কাজে আমরা নারী কর্মী চাইবো না কেন? না, সেই জায়গায় আমি কথাটা বলছি। আমি ওনার যুক্তিটা শুনে আপনার কাছে আসি যে 50% প্রতিনিধিত্ব ছাড়া একটি রাজনৈতিক দল কি আসলে ন্যায্য রাজনীতি করতে পারে? দেখুন, একটা বিষয় এখানে কি, আমরা কিন্তু এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, না, কেউই ভালো করছেন না আসলে নারী কিন্তু প্রতিনিধিত্ব কিন্তু নিশ্চিত মানে করতে। শিরিনা সুলতানা আপার কথায় কিন্তু শিরিনা আমরা আক্তার। আমরা কিন্তু প্রতিপক্ষ হয়ে গেলাম। রিপন দা, একটু উনি আমাদেরকে প্রতিপক্ষ বানালেন, অথচ উনি একটা দলের রাজনীতিতে সক্রিয়, উনি আছেন, আমিও আছি। ওনার দলও কিন্তু কি করতে পারে নাই, 33% পূর্ণ করতে পারে নাই। কার কথা বলছেন? জাসদও পারে নাই, ওনারাও পারে নাই, আমরাও পারি নাই, কেন আমরা তো প্রতিপক্ষ না। তাহলে নারীকে নিয়ে আমরা কি বললাম, ওই প্রসঙ্গ আনাটা আমি মনে করি ওই যে বাম দল বা ওনাদের একটা পুরনো অভ্যাস। হেফাজতের বিষয়টা নিয়ে এসে না, আমরা তো এখানে কথা বলতে পছন্দ করি। আমি কথা শেষ করি, অনেক বলেছেন আপনি কিন্তু আপনার দলের পক্ষ থেকে এটা বলতে পারেন না যে আপনি পূর্ণ করেছেন ওই সেই কোটা, তাহলে আপনিও কিন্তু সেখানে আমার কাতারেই বেদায়। আপনি কেন পারলেন না? আমি তো পারলাম না। আমার চিন্তা চেতনা, আপনার লোকেরা তো সেই চিন্তা লালন করে না। আমি না হেফাজত করি, আমি না ওই আদর্শগত রাজনীতি করি, সেটা ভিন্ন চিন্তা থাকতে পারে। আমি মনে করি যে হঠাৎ করে কাউকে প্রতিপক্ষ বানানো এটা উচিত হয়নি। দ্বিতীয় বিষয় দেখেন, আসলে কোটার পদ্ধতিতে যদি নারীরা এভাবে আসতে থাকে, নারীদের উঠে আসার প্রকৃত পথটা বন্ধ হয়ে যাবে। তাদেরকে সেই কোটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমি মনে করি যেহেতু দর্শক যদি কেউ দরজা খুলে না দেয়, নারী যদি এমনি না আসতে পারে কোটার কারণে, বাংলাদেশে তো দরজা বন্ধ করে নাই, কোথাও বন্ধ করে নাই দরজা। আপনি দেখেন সংসদে যে নারীদের সংরক্ষিত আসন আছে, এতে করে দীর্ঘদিন ধরে আছে না, দরজা তো খোলা আছে। না, যেমন জামায়াত ইসলামীতেই তো মজলিসের শুরায় কেউ মানে তাদের সর্বোচ্চ পর্যায়ের যে কমিটি, সেই কমিটিতে কোনো নারী থাকতে পারতেন না, এটাও তো তাদের নিবন্ধনের বাতিল হওয়ার সময় একটা জটিলতার সৃষ্টি করলো। আমি জানি না বাকি আমাদের কোন ইসলামিক দলে এই ধরনের কোন শর্ত আরোপ নাই। নারী আসতে পারে, আসবে না কেন? নারী যদি সেইভাবে কাজ করতে পারে, অর্ধেক ভোটার যদি নারী হয়, সেখানে নারী প্রতিনিধি তো থাকতেই হবে, না হলে নারীদের বিষয়গুলো কারা দেখবে? এবং এটা ইসলামের শুরু থেকে
আজ পর্যন্ত আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে নারীদের ভেতরে অন্তত কাজ করবার জন্য, নারীদের ভিতরে নেতৃত্ব দেবার জন্য। আর সেক্ষেত্রে নারী যদি কোথাও কোথাও ফুললেও নেতৃত্বে চলে আসে, তার যোগ্যতা বলে সে আসতে পারে, তবে সেটা অবশ্যই ইসলামের যে নীতিমালা আছে, দিক নির্দেশনা আছে, সেই জায়গার মধ্য থেকে আসতে হবে। একেবারে প্রচলিত ধারা বা প্রচলিত সিস্টেমে উন্মুক্ত হয়ে এইভাবে নারী কখনো কি করতে পারবে না, কাজ করতে পারবে না, এবং সেটা নারীর জন্য একটা অনিরাপদ। কিন্তু আমরা মনে করি নারী, আপনারা যখন বলছেন, আপনি যখন বলছেন যে নারী, এবং আমি বিবিসি বাংলার রিপোর্টটা বললাম, তাতে মনে হলো যে অনেক ইসলামী দলই, না, আপনি যে রিপোর্টটা বারবার উল্লেখ করছেন সেটা সাথে ওনার দল জড়িত না, ইসলামী দলগুলোর অনেকগুলোর সঙ্গে কথা বলা হয়েছে সেখানে। তারা মূলত উনি যে কথাটা বলেছেন, এবং উনি বলেননি যে উনি এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। কাজে আমি যেই প্রশ্নটি করতে চাইছি, দ্বিমতের বিষয় না, সেটা আংশিক একটা বক্তব্য। দেখেন, একটা মানে ইন্টারভিউ যখন হয় সেটা কিন্তু ফুললি হয় না, আংশিক। সবগুলো কথা আসেও না, সবগুলো কথা বলাও যায় না। হ্যাঁ, সবগুলো কথা হাইলাইটস হয়ও না। আংশিক একটা বক্তব্য ছিল। আমি যে কথাগুলো বলছি এখনো যে সবগুলো কথা বলতে পারছি এমনও না, আরো দুজন আলোচক আছে, ওনারাও কথা বলবেন। আমি মূল যে কথাগুলো সেটা বলছি, নারীও তো কাজ করতে হবে, না হলে এই বিশাল একটা জগতে সেক্টরে কারা কাজ করবে? সেখানে নারী প্রতিনিধিত্ব থাকতে হবে, নারী নেতৃত্ব সেখানে গড়ে উঠবে। আমি বিরোধের জায়গাটা বাধা দিলেন, সেটি হচ্ছে যে নারী, আপনি বারবারই পরিষ্কার করছেন, আপনি বারবারই পরিষ্কার করছেন যে নারীদের মধ্যে কাজ করবে নিশ্চয়ই, কিন্তু পুরুষরা রাজনীতিটা তো নারী পুরুষ সকলের জন্য করেন। তাহলে সেই পুরুষ এবং নারীর এক রকমের মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্বে একটা মিশেলের প্রয়োজন আছে বলে মনে করেন? দেখুন, সেখানে কি নারীর সিদ্ধান্ত গ্রহণ করা হবে না? নারী যখন ফিল্ডে কাজ করবে, নারী প্রতিনিধিত্ব করবে, নারী নেতৃত্বে আসবে, অবশ্যই তার সিদ্ধান্তের ভ্যালু থাকবে। এবং নারী সংসদ সদস্য হয়ে আসবে, তার সিদ্ধান্তের ভ্যালু থাকবে না কে বললো? সেটাও থাকবে, আমি সেটা বলছি না। আমি প্রথমে বলেছি যে কোটা সিস্টেমে যেটা করা হয়েছে এটা একটা উদ্ভট পদ্ধতি। এতে করে প্রকৃত নেতৃত্ব আসবে না, নারীর অংশীদারিত্বের যে নিশ্চিত একটি জায়গা সেটিও তৈরি হবে না। এটি গতানুগতিক ওই পুরুষের আন্ডারে নারী, অর্থাৎ পুরুষ করুণা করে নারীকে একটি জায়গায় কি করবে? বসিয়ে দেবে। পুরুষ করুণা করে নারীকে কাছে টেনে আনবে, এমনটা কেন হবে? নারী তার যোগ্যতা, তার ক্ষমতা বলে প্রত্যেক দল সংগঠন যে আদর্শ লালন করে, যে আদর্শ লালন করে, সেই আদর্শের নারীরা সেই দলে কি করবে? প্রতিনিধিত্ব করবে। সেই জায়গাতে একদম পরিষ্কার। জি জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনিও কি কোটা ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনি মনে করেন কিনা এটি যোগ্য নেতৃত্ব বাছাইয়ে একটা দলের জন্য বাধা? আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার 2008 সালে এই যে বিষয়টি উল্লেখ করা হলো যে 2020 সালের মধ্যে 33% রাজনৈতিক দলগুলোর কমিটিতে নারী সদস্য নিতে হবে, আকাঙ্ক্ষাটা ব্যক্ত করাই যেতে পারে, কিন্তু যারা এটা প্রণয়ন করেছেন তারা বাংলাদেশের রাজনীতি সমাজের বাস্তবতার ধারে কাছে ছিলেন না। তাহলে আপনারা সবাই প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধন করে এলেন কেন? আসুন, আমেরিকা যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোতেও সেখানকার যে ইলেকট্রাল বোর্ড আছে, এক এক দেশে তো এক এক রকম নামে, আমরা ইলেকশন কমিশন বলি, কেউ ইলেকট্রাল বোর্ড বলে, হোয়াট এভার দ্য নেম, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেখানকার রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু আপনার এই ধরনের 33% বা 20% বা 50% ধরনের শতাংশগুলো ফিক্স করে দেওয়া হয় না। রাজনীতি একটা আগ্রহের ব্যাপার, রাজনীতি সমাজ পরিবর্তনের একটা আকাঙ্ক্ষার ব্যাপার, রাষ্ট্র পরিচালনা আমার অংশগ্রহণের আকাঙ্ক্ষার ব্যাপার, দেশটা কিভাবে চলবে, সমাজটা কিভাবে চলবে, আমার পরিবার কিভাবে চলবে, অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলবে তার উপর সবকিছু তো নির্ভর করে। তো এটা তো একটা আকাঙ্ক্ষার ব্যাপার, সেই আকাঙ্ক্ষার সাথে আমি যুক্ত হব কি হব না, বেসিক্যালি এটা হচ্ছে সম্পূর্ণভাবে একজন নাগরিকের, সেটা পুরুষ হোক আর নারী হোক, তার স্বাধীন ইচ্ছার ব্যাপার। তার এই আকাঙ্ক্ষাটা তিনি স্বাধীনভাবে পোষণ করবেন, এখানে কোনো বাধা দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক সামাজিক বাস্তবতা যেটা আছে, যেখানে আমাদের এই ইলেকশন কমিশন তৎকালীন যারা কাঠামোতে যারা নেতৃত্বে ছিলেন, তাদেরকে আমি একটু বলবো হাইপার মেন্টালিটি থেকেই তারা বোধহয় এটা করেছেন। 2020 সালের মধ্যে আমি জানি না শেষ পর্যন্ত আমাদের এখন বাস্তবতা যেটা আছে, 2020 সালের মধ্যে 33% পূরণ করা ভেরি ডিফিকাল্ট হবে আমাদের দলের জন্য। এবং আপনার তৃণমূল থেকে যেহেতু স্থানীয় সরকারগুলোতে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, আওয়ামী লীগের পক্ষে সেটা সম্ভব হবে না। ক্ষমতা থাকলে অনেকেই মানে কি বলে হালুয়া রুটি নানান ভাগ বটার জন্য অনেকেই সামিল হন, সেটা আলাদা কথা। কিন্তু
আমি যেটা বলছি রাজনীতিতে পরিবর্তন আনার জন্য, রাষ্ট্রে আপনি যখন পরিবর্তন হালুয়া আনার রুটির জন্য। কথা বললেনই, ব্যাপারটা এমন তো নয় তো যে সেই- পুরুষ আসলে সেই- হালুয়া রুটির ভাত হ্যাঁ। নারীকে দিতে চান না। না না না, আচ্ছা, তা নিশ্চয়ই একটা প্লিজ কথা আমি যোগ করতে চাই, আপনার আসতে সাথে চাই, যোগ আমি করতে আসতে বিপ্লব চাই। ভাই, আমি একটু 1 মিনিট একটু যোগ করি। এই যে নারী অধিকারের কথা বলছি না, আসলে আরপিওর ওই ধারাতে তো পুরুষ অধিকার হরণ করা হয়েছে। সেখানে তো পুরুষের অধিকারটাই নষ্ট করে দেওয়া হয়েছে। নিবন্ধন করা হবে, নিবন্ধন করে হিসাব নিকাশ সহ, অর্থাৎ লিমিটেড কোম্পানির মতো রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাসীন দলের ক্ষমতাসীনদের মানে আমি তো মনে করি যে তাদের পকেটস্থ করা হয়েছে এই ধরনের আইনের মাধ্যমে। আমি রাজনীতি করব, সংবিধান মেনে করব, আমার অধিকার আমি আদায় করব, সেক্ষেত্রে অন্য কারো অধীনস্থ কেন আমি হব? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেন কোটার যে ব্যাপারটা, হ্যাঁ, অনগ্রসর সমাজ অনেক সময় আপনার ভারতের দিকে অন্যান্য দেশগুলো থেকে যে আপনার যারা অনগ্রসর শ্রেণীর লোকজনকে আপনার এগিয়ে আনার জন্য তাদের জন্য কোটা ব্যবস্থা করা হয়। এটি ইনিশিয়ালি ঠিক আছে। আমাদের দেশে যখন ইনিশিয়ালি যখন আপনার নারীদের জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করলো, সেটাও ঠিক আছে, কারণ এটা শুরুটা করতে হবে। কিন্তু অনেক বছর হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোতে যদি আমরা খুব সরাসরি নির্বাচনে নেতৃত্ব দেওয়ার মতো যদি নারীরা যদি, আমি যদি বলি মতিয়া চৌধুরীর কথা যদি বলি, সাজেদা চৌধুরীর কথা যদি বলি, আমাদের দল এরকম অনেক নেত্রী আছেন, এরকম অনেকেই। শিরিন আক্তার নির্বাচন করেছেন, অবশ্য 2014 সালের নির্বাচন সরাসরি অংশগ্রহণ করেছেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট। 2014 সালের নির্বাচন সরাসরি সেই নির্বাচন না, এটা একটা ভোটারবিহীন নির্বাচন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি বলছি একটা প্রতিযোগিতামূলক নির্বাচন যেটা বলে, সেই প্রতিযোগিতামূলক নির্বাচনে আমাদের দেশের নারী সমাজের মধ্যে অনেকেই যারা অত্যন্ত নিজ নামে যারা অত্যন্ত সম্মানিত, এরকম অনেক নারী আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন, তারা ছিলেন সরাসরি, তারাও নির্বাচন করেছেন। শেখ হাসিনা সরাসরি নির্বাচন করেন না, বেগম খালেদা নির্বাচন করেন না, আওয়ামী লীগের সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী নির্বাচন করেন না, আমাদের দলে ফরিদা রহমান নির্বাচন করেছেন না, সেলিমা রহমান নির্বাচন, অনেকেই তো করেছেন। সুতরাং সেই জায়গাটিতে আমাদের মনে হয় যে আমাদের যে যোগ্য নেতৃত্ব নারীদের মধ্যে যারা আছেন তাদেরকে সেই জায়গাতে আরো বেশি তাদেরকে এনকারেজ করা উচিত আমি মনে করি। কিন্তু কোটার যে সিস্টেমটার কথা বলছেন, এটা আমাকে তো কোনো শিক্ষক বলেননি, বাস্তব যেটা শুনেছি পত্র পত্রিকা এসেছে, স্কুলগুলোতে বলা হতো পাশের হার বাড়িয়ে দিতে হবে, যাতে মনে হয় অনেক ভালো লেখাপড়া হচ্ছে স্কুলগুলোতে, ছাত্র লেখাপড়া করুক আর না করুক, জিপিএ 5 দিয়ে এমন অবস্থা সুপারস্টার বানানো হলো যে সেই সুপারস্টার গুলো আলটিমেটলি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে যায় তখন জি। মূল প্রশ্ন যদি আমি বলি, মুফতি সাখাওয়াত হোসেন তুলেছেন যে এক যোগ্য পুরুষের অধিকার হরণ করা হয় নারীর কোটা করলে, এবং অন্যদিকে পুরুষকে এই করুণার সুযোগ দেওয়া হচ্ছে যে কিছু নারীকে, 33% নারীকে দলে টেনে নেওয়া। প্রথম কথা হচ্ছে যে তার সঙ্গে আমার যে প্রতিপক্ষের এখানে কোনো জায়গা নেই, এটা খুব স্পষ্ট করে বলার ব্যাপার। তবে আদর্শিক জায়গাটার কথা বলতেই হবে, দর্শনগত জায়গাটার কথা বলতেই হবে। যত কথাই বলি না কেন ওনারা নারী নেতৃত্বে সে বিশ্বাস করেন কিনা এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এবং তিনি বলছেন পারেন না নারীরা, আজকে সারা বাংলাদেশটা চালাচ্ছেই নারীরা, সুতরাং নারীরা পারে না এই কথাটা বলার কোনো জায়গা নেই। এবং যখন রাজনীতির কথা বলি, রাজনীতি নারী আর পুরুষ আলাদা দুটো কমিটি না, একটা কমিটিতেই রাজনৈতিক দলটা, যে এটা নারী কমিটি, এটা পুরুষ কমিটি, এইভাবে দেখা হচ্ছে না। ফলে নারী যখন নেতৃত্বে আসবে তাকে পুরুষকেও নেতৃত্ব দিতে হবে, সুতরাং সেই নারী পুরুষের সেই জায়গাটাতেও আসবে, সুতরাং সেখানে সেই যোগ্যতা নিয়েই নারীরা আসবে। এবং সেই কোটাতে যে নারীরা, খালেদা জিয়া তো নিশ্চয়ই সেটাই করছেন, সেটাই করছেন এখন তারা, সমস্ত পুরুষদেরকে তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং আজকে সেই ক্ষেত্রে যোগ্যতার কারণেই দিচ্ছেন, হ্যাঁ যোগ্যতার কারণেই দিচ্ছেন, যোগ্যতার কারণেই দিচ্ছেন। এবং নারীরা সেই সুযোগটা পাবার জন্য কোটা একটা জায়গা পরিবেশ তৈরি করে দেয়, রাজনীতিতে অংশগ্রহণ করেন অভিজ্ঞতার জন্য, বিভিন্ন জায়গায় তাদের কথা বলার জন্য এবং তাদের সেই আলোচনাগুলো আসার জন্য, এই অভিজ্ঞতাটা সঞ্চয় করবার জন্য কোটা একটা পদক্ষেপ মাত্র। কিন্তু কোটা সবসময়ের জন্য না, সবসময় কোটা থাকতে হবে এমন কোনো কথা না। সংসদেও শুনেছিলাম যে সব সময়ের জন্য না, বরং সংসদে সংরক্ষিত আসন আরো বাড়াতে হলো, তারপরেও সরাসরি নির্বাচন করে সেই সঙ্গে কাজটা করবার বিষয় হচ্ছে সেখানে যে 10 বছরের জন্য আমি সংরক্ষিত রাখলাম, এই 10 বছরে কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে যার ফলে আগামী 10 বছর পরে আমাকে আর এই কোটাটা রাখার দরকার নেই। ক্ষেত্রে আরপিও যা করতে চাইছেন, এটা 2008-এ করলো যে 12 বছর বাদে 33% হবে, সেটা যৌক্তিক মনে করছেন যে এই বিশাল সংখ্যা 33% 12 বছরের মধ্যে তৃণমূল থেকে সর্বোচ্চ কমিটিতে আসলে নিশ্চিত করা সম্ভব? এই প্রেশারটা দিয়ে আরপিওর মধ্যে একটা মানসিক জায়গাটা
জায়গাটা তো যে মানসিক যে বৈকল্যটা আবার ছিল, নারী আসুক কি না আসুক তাতে কিছু যায় আসে না, সেই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং নারীকে নিতে হবে। যখন আমি প্রতিযোগিতায় দেখি যে একটা পুরুষ পুরুষের সঙ্গে পারছে না, তখন নারী তো কোন ছাড়, নারীকে দরকারই নেই। আপনি যদি সুতরাং মানে- এইরকম একটি জায়গাতে এসে নারীকে একটা সুযোগ দেবার জন্যই আমি মনে করি আপনি কোটা মুফতি পদ্ধতিটা শাখাওয়াত কাজে লাগছে। হোসাইনের দলের আদর্শিক জায়গার কথা তো বারবার তুললেন। আপনাদের দলের আদর্শিক জায়গায় তো ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো না, কোনো বৈষম্য কিছুই নাই। নেই। তাতে কিন্তু কেন সেখানে- নারীদের আগ্রহী করতে পারছেন না? পারবেন 2020 এর মধ্যে আসলে 2020 এর 33%? মধ্যে 2020 এর মধ্যে করবার একটা চেষ্টা আমাদের সবারই থাকবে, এবং সেটা করবার জন্য আগ্রহী করে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাকে বাধ্য করাটাই হচ্ছে বড় কথা, এবং সেটার জন্য পরিবেশ তৈরি করবার বড় কথা। আর সহিংস রাজনীতি ইত্যাদি ইত্যাদি রিপোর্ট যে বললেন, সেটা তো বেগম খালেদা জিয়া যেই জ্বালাও আমরা পোড়াও সেই- রাজনীতি করেছেন, সেখানে সহিংস রাজনীতির কথা তাকেই মনে রাখতে হবে, ধন্যবাদ আমাকে শিরিন নয়। আক্তার ওই যে এমপি। আপনার মানে উনি এখনো যে মানে রাখতে হয় না। রাজনীতি আসলে- প্রতিনিধিত্ব করেন, এই জ্বালাপোড়া রাজনীতি 72-73 সালে পরে শেখ মুজিবুর রহমানের রাজত্বকালে তাকে ধন্যবাদ। যেভাবে আপনি চলতে জ্বালিয়ে পারেন, পুড়িয়ে আপনি ছাড়খার চলতে করে পারেন, দিয়েছে, আজকের কথাটা সেই- ভুলে যেন সেই না। রাজনীতি আজকের কথাটা ভুলে যেন নিজেদের না। অতীতটাকে ভুলে গেলে চলবে অতীত কেমনে? ভুলে যাচ্ছে না। যেই যেই গ্রাউন্ডে আমি ঢাকা আপনাকে তখন বাহিনী- বলছিলাম, যেই যেই আপনি- গ্রাউন্ডে আসলে আপনি- নিবন্ধন বাতিল হয়েছে আপনি- জামায়াত আপনি- ইসলামী, আপনি- তার আপনি- একটি- আপনি- আপনারা আমার তাদেরকে কথাটাই কতটা বলে জ্বালা দিয়েছেন দিয়েছেন। যে আমার তো আপনি আদর্শিক জানবেন। জায়গা আছে, ওনারা তো আপনি আদর্শিক জানবেন। জায়গা নেই। উনি কিন্তু এক কথায় কথায় প্রতিপক্ষ তৈরি করে ফেলছেন যে না, আপনি আপনার আপনি মনে হচ্ছে অবশ্যই প্রতিপক্ষ। আমি হ্যাঁ, কখনোই এক পক্ষ হতে পারবো ওনার না। নিজের সাগর দলের সাহেব, আপনার ওনার কাছে নিজের আমি- দলেই যেখানে আপনাকে এই ধরনের আমি- নিশ্চয়তা আপনার নেই কাছে আমি যে দুঃখিত উনি নারী যে সদস্য আপনার কি সঙ্গে করতে পারবেন, একমত এড হতেই করতে পারবো পারবেন, না, কারণ আপনি সেখানে বিশ্বাসই করেন অন্যকে না। কেন মানে নারী দোষারোপ করছেন? নেতৃত্বে আপনি অন্যকে বিশ্বাস মনে দোষারোপ করেন করছেন কিনা না। যে এরপরে আপনি তো ভাবেন আপনারাও নারীর একরকমের বাধ্য মধ্যেই নারী হবেন কাজ নারী করবে। আনতে, তার ফলে একটা পরিবর্তন হবে, আপনি যেমনটা বলছেন বলছেন। নারী দেখুন, নারীর এখানে- মধ্যে কাজ করবে। একটা- আরে নারী নারীর মধ্যে কাজ করবে কেন? নারী কোথায় আপনি কাজ করবে? নিজেই কথাটা বলছেন নারীর জন্য বারবার করে। কমফোর্টেবল নারীর মধ্যে কাজ করাই, নারী 10টা এই যে- পুরুষের এই যে মধ্যে, একটা- তাহলে এই যে পুরুষ একটা কাজ বাজে করবে কথা কোথায়? বললেন আপনি, পুরুষ নারী কোথায় কাজ করবে? comfortable নারীর মধ্যে, তাহলে আপনি একটা পুরুষ পুরো একটা কোথায়? ওয়াল টেনে না, না, দেন। পুরুষ কোথায় কাজ করবে? 51% শুনেন, নারী পুরুষ একটা কোথায় কাজ ওয়ালের করবে? মধ্যে পুরুষ- কাজ করবে। আপনি কি পুরুষদেরকে সমাজ থেকে বের করে দেবেন? কেন বের করে দেব? পুরুষ কোথায় পুরুষের কাজ মধ্যে করবে? নারী কাজ করবে, নারীর মধ্যে সবাই মিলে পুরুষের কাজ কাজের করবে। জন্য দুইয়ের মধ্যেই পুরুষ কাজ করবে, পুরুষ এই দুইয়ের তো বলি, মধ্যেই এই কাজ তো বলি, করবে। ওনারা যারা দুইয়ের মানে মধ্যেই কাজ অতিমাত্রায় করবে। নারী অধিকারের কথা বলেন, না, সবাই মিলে ওনারা কাজ করতে পুরুষের হবে। অধিকার হরণ অতিমাত্রায় করবার চেষ্টা হ্যাঁ, করেন। আপনার এই ভয়টা এমনকি অতিমাত্রায় থাকার কোনো কারণ নেই। নারীর অধিকারের কথা বলে ওনারা মূলত নারীদেরকে অধিকার দেন না, নারীদেরকে একটা জায়গা সীমাবদ্ধ রাখতে চান, কোটার মধ্যে সীমাবদ্ধ নারী রাখতে চান। কমিটিতে নারীরা না- না- নেতৃত্ব দিলে তারা সীমাবদ্ধ হন না? কেন সীমাবদ্ধ হবে? ওই জায়গাটাই তো তার জন্য ফেভারিট জায়গা। আমি আমার জায়গায় কাজ করব, সে তার এই যে- জায়গায় এই কাজ যে করতেছে, আরেকটা কথা, সেটাই তো ওইটাই তার তার জন্য ফেভারিট favorite জায়গা। জায়গা। এবং সেখানে সাংঘর্ষিক জায়গা তো তখন ওইটাই হবে তার যখন favorite জায়গা। আজকে শুনেন, আজকে যদি ঢাকা এই ইউনিভার্সিটিতে বিতর্কে আসলে আমার না, পক্ষে নিরপেক্ষ থাকা কঠিন। অসংখ্য এই- ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ খন্দকার মুফতি এটা শাহ। তার philosophical জায়গা। মারামারি হয়, নারী নারী মারামারি করে, সেখানে আরে- পুরুষ আরে অংশগ্রহণ পুরুষ করে না। পুরুষে মারামারি আবার যখন পুরুষ পুরুষে মারামারি করে, পুরুষরাই করে। অসংখ্য ধন্যবাদ মুফতি শাখাওয়াত হোসেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, শিরিন আক্তার এমপি। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের এই পর্বেও। কিন্তু আজও সাফল্য গাথা দেখাবার আর সময় হলো না। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন টিভিসি নিউজের সঙ্গে।